কোথায় গিয়েছিলে? আরে আমি তো তোমাকে খুঁজছি। হ্যাঁ কি বলছো? আমি তো তোমাকে খুঁজছি। তাই বুঝি? হ্যাঁ। ওরে আসিবে কি সে লাগন মোর জীবনে? আচ্ছা। আসিবে কি সে লাগন মোর জীবনে? মিলনেরই সাজ জাগে বন্ধু এই কুঞ্জবনে। তোমারই সনে মিলনেরই সাজ জাগে বন্ধু। আসিবে কি সে লাগন মোর জীবনে? আমার আসিবে কি সে লাগন মোর জীবনে? মিলনের সাজ জাগে বন্ধু। মিলনের সাজ জাগে মনে। বুকেরই ভিতরে ছোট্ট একটা মন, সেই মন চায় শুধু তোমাকে। ও বুকেরই ভিতরে ছোট্ট একটা মন, সেই মন চায় শুধু তোমাকে। জানি না তা পূর্ণ হবে কেমনে? জানি না সম্পূর্ণ হবে কেমনে? মিলনের সাজ জাগে বন্ধু কুঞ্জবনে। মিলনের সাজ জাগে মনে। আসিবে কি সে লাগন মোর জীবনে? আসবে কি সে লগন মোর জীবনে? মিলনের সাজ জাগে মনে। ও মিলনের সাজ জাগে বন্ধু। তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি কেন বোঝো না? ও তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি কেন বোঝো না? দিনগুলি কেটে যায় কত স্বপ্নে, দিনগুলি কেটে যায় কত স্বপ্নে। সাজ জাগে বন্ধু কুঞ্জবনে। তোমারই সাথে মিলনের সাজ জাগে বন্ধু। তোমারই ছবি মুখের ভিতর, সে কথা তুমি কেন বোঝো না? ও তোমারই ছবি হৃদয়ে আঁকা,
মিলনের ছলে মিলনের সাজ জাগে মনে আসিবে কি সে লগন মোর জীবনে আসবে কি সে লগন মোর জীবনে আসবে কি সে লগন মোর জীবনে মিলনের সাজ জাগে মনে বন্ধু মিলনের সাজ জাগে মনে বন্ধু মিলনের সাজ জাগে পঞ্চি পঞ্চি আরে ও পঞ্চি ছাইড়া দাও। কই গেলে রে বেটি বাবা ডাক পারতাছে সঙ্গে জোয়ার আইছে লাউ কুমন লাগবো তুমি একটু বহ পঞ্চি আমি বাবার থনে শুনে তাড়াতাড়ি তোমার কাছে চলে আহ আমি একা থাকতে পারবো না একটু বসো বহ 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 আমি আইতাছি ফাঁকি দিবে না তো না বহ আমি যাব আর আসবো একটুখানি বহ আচ্ছা সত্যি কত সুন্দর এই পঞ্চি ওকে আমি যতই দেখি ততই দেখতে ইচ্ছে করে অপূর্ব অপূর্ব এই পঞ্চি আমি জয়পুরের যুবরাজ আমি এখানে কেন আমার বাবা নন্দা অরুণা বিন্দি কাকা না জানি আমার জন্য কত কাছে আমার কুকুর আমার তপন রতন রতন হ্যালো হ্যালো আর ঢং ঢং লাগবো না গাঙ্গে জোয়ার আইছে হন না খুলন লাগবো দেখো মিনসের ঢক কই ওগো শুনছো ইস মিনসের ঢং দেখো দেখি না তোরে কাঁদিস না রে ও ভোলা কাঁদিস না রে ভোলা
কাঁদিস না রে ও ভোলা কাঁদিস না রে ও ভোলা সে যে বনের পাখি দিয়ে গেছে ফাঁকি সে যে বনের পাখি দিয়ে গেছে ফাঁকি চলে গেছে শ্রী বৃন্দাবন চলে গেছে শ্রী বৃন্দাবন কাঁদিস না রে ও ভোলা কাঁদিস না রে ও ভোলা কলা দিয়ে বসেছিলি যা রে তো কলা দিয়ে বসেছিলি যা রে সে যে যাবার বেলা গিয়েছে একেলা সে যে যাবার বেলা গিয়েছে একেলা নাচি নিল সে আপন মনরে নাচি নিল সে আপন কাঁদিস না রে ও ভোলা কাঁদিস না রে ও ভোলা কাঁদিস না রে ও ভোলা কয়ে যাও সাধু বাবা, কয়ে যাও, কোথায় গেলে দেখতে পাবো আমার রতন কুমার? কাকে খুঁজছিস তুই? কাকে খুঁজছিস? সে তো তোর নয়, চলে গেছে অনেক অনেক দূরে চলে গেছে। মিছে রে তোর পথ চাওয়া, চলে গেছে আপন ভোলা। মিছে রে তোর পথ চাওয়া, চলে গেছে আপন ভোলা। সে যে সৃষ্টি কর্তা বিশ্ববিধাতা, সে যে সৃষ্টি কর্তা বিশ্ববিধাতা, সাথে তাকে করি ও শরণ মনরে, সাদাই তারে করি ও শরণ।
কাঁদিস না রে ও ভোলা মন, কাঁদিস না রে ও ভোলা মন, ভোলা সাধু বাবা কই যাও আমি এত কষ্ট পাইতাম না রে, আমি এত কষ্ট পাইতাম না তোমার ভালো বাসা পাইলে, আমি এত নষ্ট হইতাম না, আমি তোমার ভালো বাসা পাইলে, আমি এত কষ্ট পাইতাম না, এত নষ্ট হইতাম না রে, এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে, এত কষ্ট হইত না, আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। জানতাম না প্রেম কারে বলে, তুই আমার শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া, কই গেলে রে কই গেলে তুমি, আমি তোমার বন্ধু, তুমি আমি তোমার বন্ধু, ভুলতে চাইলো পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না, আমি তোমার ভালো বাসা পাইলে এত কষ্ট হইতাম না। রত ভাঙ্গে জোয়ার আইছে, লাউ ফুলার লাগবো। থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি, আমি কি তোমার বন্ধু ভুইলা থাকতে পারি, থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি, আমি কি তোমার বন্ধু ভুইলা থাকতে পারি, তুমি আমি তোমার বন্ধু, তুমি আমি তোমার বন্ধু, দুইজনে হইয়া না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না, আমি তোমার ভালো বাসা পাইলে এত কষ্ট হইত না।
ভালো বাসা পাইলে এত কষ্ট পাইতাম না, এত কষ্ট পাইতাম না রে, এত কষ্ট পাইতাম না। তোমার ভালো বাসাও পাইলে এত নষ্ট হইতাম না, তোমার বাসা পাইলে এত নষ্ট হইতাম। পঞ্চি, তুই আমারে মাফ করিয়া দে বোন। তোর ভাই নাই আর আমারও বোন নাই, আমি তোর ভাই, তুই আমার বোন। তুই কান্দিস না রে পঞ্চি, তোর কান্দন যে আমি সইতে পারি না, তোর দুঃখ আমি সইতে পারি না। তুই আমায় বিশ্বাস কর পঞ্চি, তুই বিশ্বাস কর, আমি রতনরে মাইরে ফেলাই নাই। আমি তোরে কথা দিচ্ছি পঞ্চি, আমি আমার জানের বাজি লাগাইয়া হলেও আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলছি পঞ্চি, পৃথিবীর যেখান থেকেই হোক, যেমন করেই হোক, আমি আমার বোন পঞ্চির জন্য রতনকে আমি খুঁজে আনবো। ভাইয়া, বোন আমার ভাইয়া, পঞ্চি, ভাইয়া, পঞ্চি। ও মামা রে, ও ভবের নাট শালা, ও মানুষ সিনা দায় রে, মানুষ সিনা দায়, ও মনরে ও মনরে আমার, ও বাবের নাট শালা, ও মানুষ সিনা দায় রে, মানুষ সিনা দায়। রত সিনা ভাইয়া, ও আজ যে দুঃখ দিলি মরে, কালকে ভালো বাজবে ওরে, আজ যে দুঃখ দিলি মরে, কাল সে ভালো বাজবে ওরে, আজারে তুই কাল হবে তো ওর সহায়, মানুষ সিনা দায় রে, মানুষ সিনা দায়, ও মনরে ভাইয়া। আরে ও পঞ্চি, ডাক পারতাছি সুন্দর ভাও না, গানটা জোয়ার আইছে, তোরা এবার বাবা, বাবা, পঞ্চি, বাবা, রতন আমাকে ছাইরা চলে গেছে, আমার বোন পঞ্চির লাইগা ফেরে আমি খুঁজে আনবো বাবা। তুমি পঞ্চিরে লইয়া লায়ে যাও বাবা, তুমি পঞ্চিরে লিয়া লায়ে যাও, আমি যাই বাবা,
আমি যাই, বিদায় চল বেটি। বলছি, বিদায় বাবা। চল বেটি, লায়ে চল। তোর দুঃখ আমি সইবার পারি না, আমার আর কান্দাস না বেটি। বাবা কান্দাস না রে মা, কান্দাস না। না বাবু, আর পারছি না পাহাড়ে গায়ে এইভাবে ছদ্মবেশে গুটা বিচার করা। কি প্রয়োজন ছিল এসব চাপমারি? এই ছদ্মবেশে পাহাড়ে গায়ে ঘুরে বেড়া, হপ তোর একদিন বাঘের পেটে ঢুকে যাব। কেন কেন কাটা দিয়ে তো কাটা তোলা যেত। কি করে কাটা দিয়ে কাটা তোলা যেত? প্রধানমন্ত্রীতে আমন্ত্রণ জানিয়ে তাকে প্রাসাদে নিয়ে গুপ্তভাবে হত্যা করলে তো আমাদের রাস্তা সাফ হয়ে যেত, সকল জঞ্জালও চুকে যেত। সে কি তাহির, তুমিও প্রবঞ্চনার পথে পা বাড়াতে চাও? তুমিও রাজেন্দ্র ন্যায় মানবতার আদর্শে কালিমা লেপন করতে চাও? তাই সততার পরাজয় নেই, মৃত্যু নেই, নেই তাতে কলঙ্ক। জয় আমাদের সুনিশ্চিত। পারি সর্দার সৌমেন আমাদেরকে পাকা কথা দিয়েছে, ওরা আমাদেরকে সাধ্যমতো সাহায্য করবে। তাহলে তো কেল্লাভ হতে আর চিন্তা কি? আমি বরং আড্ডায় গিয়ে খিচুড়ি চাপাই দিয়ে ভাড়ামো বন্ধ করে তাহির, সম্মুখে আমাদের মহাকর্তব্য। নগরে গ্রামে বন্দরে ঘুরে ঘুরে রাজন্দের বিরুদ্ধে জনমত গঠন করতে হবে, বুঝিয়ে দিতে হবে রাজন্দ বেঈমান, রাজন্দ নামক হারাম, রাজন্দ বেঈমান, রাজন্দ শয়তান। আর গঠন করতে হবে একটি শক্তিশালী দল। তারপর এই যে দাদা, আমাকে জয়পুরের রাজধানী পত্র দেখিয়ে দেবে। আমি রাজধানীতে যাব, রাজধানীতে আমার যা অনেক দরকার। কে কে তুমি? কেনই বা তুমি রাজধানীতে যেতে চাইছ? আমি রাজধানীতে আমার যা দরকার, আমি জয়পুরের যুবরাজ, আমাকে যেতে দাও। জয়পুরের যুবরাজ? ওরে জয়পুরের যুবরাজ, যুবরাজ তো আমাদের যুবরাজ তো মারা গেছে। বেটাকে দেখে মনে হচ্ছে বেটা বেদের জাত। ধারাও দেখিনি, এদিকে এসো তো ভাই, দেখি দেখি তোমার মুখখানা। ওরে ওরে তাহির, এই তো আমাদের যুবরাজ। কিন্তু কিন্তু একই বেশ, এতদিন কোথায় ছিলেন? যুবরাজ, আপনি আমায় ক্ষমা করুন যুবরাজ, আমি আপনাকে না চিনে ফিরে অনেক কিছু বলে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। এতদিন আপনি কোথায় ছিলেন? বৈকালীন ভ্রমণ উদ্দেশ্যে ওজন নদীর তীরে সন্ধ্যেকালে দক্ষিণ আভিমুখে ঘুরছিলাম। ভীষণের সেনাপতি মনে হলো সেনাপতি আমার মাথায় আঘাত করেছিল। হঠাৎ চুট খেয়ে পড়ে গেলাম, আবার আঘাত, ললাট বেয়ে পড়লো নদীর দ্বারা, মনে পড়লো আঘাত, সেই আঘাত ভেসে উঠল সম্মুখে পূর্ব স্মৃতি। কে আমি জয়পুরের যুবরাজ, ছুটলাম স্বদেশ অভিমুখে, কিন্তু কোথায়, কোন পথে যাব? আজ 3 দিন ধরে ছুটে বেড়াচ্ছি, আমি পথ খুঁজে পাচ্ছি না। এতটুকু বিশ্রাম করিনি, এক বিন্দু জল স্পর্শ করিনি। বলুন বলুন আপনাদের পরিচয়, আপনাদের কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে আপনারা আমার অতি পরিচিত। বলুন বলুন। একই সর্দার জহির সাহেব, তাহির ভাই, বুঝতে পারছি না। আপনার ধারণা অমূলক নয় যুবরাজ। রাজধানীর আমূল পরিবর্তন। সেনাপতি রাজেন্দ্র প্রসাদ আপনার আমার অনুপস্থিতির সুযোগ পূর্ণ মাত্রায় গ্রহণ করেছে। কুতোয়াল মদন রঞ্জনকে করে হচ্ছে হত্যা, কুতোয়াল মদন রঞ্জনকে করেছে হত্যা, রাজা মন্ত্রী রাজকুমারীকে করেছে বন্দী। বন্দী?
পিতা বন্দী, কেন যে আমি কৌতূহলে শিকারে গিয়েছিলাম সর্দার সাহেব। আমার খোকা অরুণা বিন্দু কাকা তপনের নির্বাচন নিখুঁত। ও ভগবান, আমাদের বেশভূষা থেকে তো বুঝতে পারছেন। তবে আর কেন, আমি যুদ্ধ করব, রাজধানীতে যাব। কে আমাকে বাধা দিবে? সেনাপতি রাজেন্দ্র প্রসাদ, সে তো বৈপুক নিমকহারাম বেঈমান। তার সিংহাসনের লোক আমি চিরতরে মুছিয়ে দেব। এত অধীর হলে তো চলবে না যুবরাজ, ধৈর্য আপনাকে ধরতেই হবে। সর্দার সাহেব পাহাড়ি সর্দার এবং ভবানন্দ, তারা পাহাড়ে গেলে একটি শক্তি সংগঠন করে তুলেছে। সমবেত চেষ্টায় যে শক্তি গড়ে তুলেছি তার নাম দিয়েছি শক্তি সংঘ। সর্বদিকে তার সামনে নিয়ে আমরা যুদ্ধে যাত্রা করব। অনেক কথা, অনেক কাজ। চলুন আমাদের রাস্তা নাই, কারণ জায়গাটা মোটেই নিরাপদ নয়। চারদিকে শত্রুর গুপ্তচর ঘুরছে। আর সেনাপতি রাজেন্দ্র প্রসাদ আমাদেরকে ধরবার জন্য পুরস্কার ঘোষণা করেছে। তাছাড়া আপনারা বেঁচে আছেন, তাও ওদের গণ্ডির বিরুদ্ধে, তাহলে কোনো কথাই নেই। তবু আমার যা প্রয়োজন, আমার আর বেঁচে থেকে কি লাভ? সবই যখন হারিয়ে ফেলেছি, তখন আমি থেকে কি করব? আমিও চলে যাব। আপনি যেতে চাইলেই তো যেতে দিতে পারি না যুবরাজ। এতদিন জানতুম যে আমাদের যুবরাজ বেঁচে নেই, তাই রাজকুমারীকে কেন্দ্র করে আমরা একটি অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজ তো কোনো কথাই নেই, আমাদের যুবরাজ আমাদের মাঝে ফিরে এসেছে। জনতার সামনে দাঁড়িয়ে বলবো, ওরে ওরে জয়পুরের জনগণ, আপনারা শুনে রাখুন, আমাদের জয়পুরের যুবরাজ বেঁচে আছে। তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন। এ রাজত্ব রতন কুমারের, এখানে রাজেন্দ্রের কোনো অধিকার নেই। রাজেন্দ্র বৈভুর, রাজেন্দ্র নেমখারাম, রাজেন্দ্র বেঈমান। আমি সবাইকে জানাই দিকে যে আমাদের যুবরাজ বেঁচে আছে। তাই চুপ করুন সেনাপতি তাহির সাহেব। কেন যে তোমাদের মতো মুসলমান হয়ে জন্মগ্রহণ করতে পারলাম না, তাই দুঃখ। হে উদ্দীপ্ত ভাস্কর দেবতা, কি দিয়ে আজ আমি তোমাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো? আজ আমি রিক্ত নিঃস্ব। হে মানবতার প্রতীক, কি দিয়ে আজ আমি তোমাকে পুরস্কৃত করব? আজ আমি রিক্ত নিঃস্ব। আশীর্বাদ করো মুসলিম, পরজন্মে যেন তোমাদের মতো মুসলমান হয়ে জন্মগ্রহণ করতে পারি, মানবতার আদর্শে সার্থক হতে। এ তো শুধু কর্তব্যের প্রেরণা মাত্র যুবরাজ। আমি যে বান্দা, আমি যে গোলাম। না 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 সর্দার সাহেব, কে বলেছে আপনি বান্দা? কে বলেছে আপনি গোলাম? আপনি তো মানুষের ভাই, মানুষ। ওগো মুসলিম, শুধু একটিবার জাতের ভেদাভেদ ভুলে গিয়ে পারো নাকি আমাকে ভাই বলে তোমার ভক্তের স্থান দিতে? বলো মুসলিম, আমি তোমার ভাই, আমি তোমার ভাই। ভাই বলে বুকে স্থান দিলাম। আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না, কেউ ছিন্ন করতে পারে না। চলুন যুবরাজ, বেশ, অনেক তাই চলুন, কাজ, তাই চলুন, রাস্তায় তাই চলুন। এই বিশাল সাম্রাজ্যের সম্রাট আমি। আদেশের অপেক্ষায় করজনন্দায়মান শত দাস দাসী। মদিনা পূর্ণপাত্র হস্তে দাঁড়িয়েছে
সাকি বয়ে কাঁপিছে সদা, যদি কখনো আমি ডাকি সবার মধ্যস্থানে দাঁড়িয়ে রয়েছে নৈকি পত্র মিত্র সৈন্য সামন্ত উদ্বাল পরিষদ, সবাই রয়েছে মম মোগ প্রাণেতে। কোন সন্ধান পেলে রসরাজ রাজু বিদ্রোহী জহির সর্দার তাহির ভবানন্দ ওদের কোন সন্ধান পেলে? না রাজু, অবদত্ত অকর্মণ্যের দল গুণে গুণে 5 বছর যাবৎ তারা লুণ্ঠন করছে। এত সৈন্য সামন্ত থাকতে তোমরা তাকে সন্ধান করতে পারছো না। কি করব বলো না রাজু? এই 5 বছরে কত যে গুপ্তচর তাদের যে প্রাণ দিয়েছে তা কোনো হিসাব আছে? বলতে লজ্জা হচ্ছে না? তোমাকে আমি রাজ্যের প্রধান সেনাপতি বানিয়েছি, সামান্য দুটি মুসলিম যুবককে ধরে আনতে পারলে না সমস্ত রাজ শক্তি আজ তাদের হাতে পরাজিত। চেষ্টার তো কোনো ত্রুটি করছে না, রাজু। কোন কথা আমি শুনতে চাই না। বিশ্বাস করো রাজু, জহির ও তাহিরকে 1 সপ্তাহের মধ্যে আমি এই রাজধানীতে চাই। তারপর ওদেরকে চাবুকের বার চাবুক মেরে ওদের দেহটাকে আমি হত বিক্ষত করে দেব। ওদেরকে আমি জ্যান্ত কবর দেব। এ হচ্ছে রাজা রাজেন্দ্র প্রাসাদের হুকুম। রসরাজ রাজু দাঁড়াও রসরাজ, আমি আর এই মিথ্যা আর পিছনে ছুটে বেড়াবো না। আমি যাব ওই কারাগারে যাব। আমি যাব, দেখবো তাদের কত দর্প, কত অহংকার, তাদের অহংকার আমি চূর্ণ করে দেব। আমি রাজা রাজেন্দ্র প্রাসাদ, আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলার মতো কেউ নেই। চলো চলো রসরাজ। তাই চলো। নন্দা, মা নন্দা, তুই কোথায়? মা নন্দা তুই কোথায়? আমি এই তো বাবা, আমি তোমার কাছেই তো রয়েছি বাবা। তাই থাকিস রে মা, তাই থাকিস। আমার বড্ড ভয় হচ্ছে রে মা, আমার বড্ড ভয় করে। মন্ত্রী কোথায়? ববতোষ, আমি এখানে আছি মহারাজ। বলতে পারো ববতোষ, কি পাপ আমি করেছিলাম? কেন আজ বইপুর রাজার এই রাজ্যের রাজা আমার এই দশা? জানো ববতোষ, সবই সেনাপতির পূর্ব ষড়যন্ত্র। আমার খোকাকে হত্যা করেছে, আমার রতনকে ও নির্মম ভাবে হত্যা করেছে। নেই রতন মোর নেই। বাবা তুমি কেঁদো না বাবা। অধীর হব না। জয়পুরের সৌভাগ্যসূচি আজ অস্তমিত। আদর্শ মানবতা আজ কলুষিত। বিজয় লক্ষ্মী যে আমাদের উপর উপসন্ন। কেমন? কেন দেবী? আমি কি তোমার পায়ে ফুল জল দেইনি? তোমার প্রাপ্য পুজো কি তুমি পাওনি?
পেয়েছো মা, পেয়েছো। বাবা আমি আমি নিজ হাতে তোমার অর্ঘ দিয়েছি। তবে তবে কেন কেন এমন হলো? আপনার অন্তর মহলে জাতি ভেদাভেদ ছিল না, তাই কেন্নায় মুখ ফিরিয়ে নিয়েছে, তাই না? তাহলে কি সে শুধু হিন্দুদেরই আরাধ্য দেবতা হতে পারে? সর্বজাতি বা সর্বজনের পূজ্য নয় ভবতোষ? ধর্ম কি এতই সংকীর্ণ? তাই বলে মেচ্ছা জাতি মহারাজ মানুষকে জাতির আখ্যা দিয়ে যদি রাজেন্দ্র দেব দেবতারা মেচ্ছ বলে ঘেন্না করে, কথা গেল কি? তাহলে আমি বলবো যে ওই দেব দেবতারাই মেচ্ছ। মানুষের পূজা গ্রহণ করে যে দণ্ড হয়, মানুষের স্পর্শে কি তার পবিত্রতা নষ্ট হয়? তাহলে ধর্মের সারমর্ম কোথায়? এর সার্থকতা কি? সকল ধর্মের সারমর্ম আদর্শ, মানবতা, সৎ স্বভাব। তাই তো আজ আমি মানুষ জাতিকে ভালোবেসেছিলাম। আমি চেয়েছিলাম সকল জাতির সম্মেলনে জয়পুর শীর্ষে মাথা তুলে দাঁড়ান এক সার্থক মানবতা। জয়পুর হোক একটা আদর্শ মানবতার তীর্থভূমি। বাবা প্রসন্ন হও ওগো জয়পুরের ভাগ্য বিধাতা, মুখ চুলে চাও দেবী। ভগবান দুঃখ দিয়েই তো ধর্মের পরীক্ষা করে, শুধু আমাদের পরীক্ষা মহারাজ। সবই বুঝি ভবতোষ, কিন্তু তবু যে পারি না ভবতোষ। যখন চোখ বুঝলে আমি রতনকে দেখতে পাই তার অভয় মূর্তি। সে যেন আমায় ডেকে বলছে আমি বেঁচে আছি বাবা, আমি বেঁচে আছি। রাজা রাজেন্দ্র প্রসাদের হাজির, হুঁশিয়ার! নিষেধ করো, নিষেধ করো, নিষেধ করো, ওকে এখানে আসতে নিষেধ করো। আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ, আমায় ক্ষমা করুন। আমি আজ ক্ষমা প্রার্থী মহারাজ। ব্যঙ্গ করছো রাজেন্দ্র, উপহাস করছো? রাজেন্দ্র, একবার না তোমাকে প্রাণ দণ্ড থেকে ক্ষমা করেছিলাম, আর তুমি তার বিনিময়ে আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র পুত্র রতনকে হত্যা করেছ। আততায়ী নাম দিয়ে তাকে হত্যা করেছ। আমাকে এই কারাগারে বন্দী করেছ, আমার রাজ্য দখল করে নিয়েছ। তাতেও তোমার তৃপ্তি হয়নি রাজেন্দ্র। তুমি রাজবংশের ললনা নন্দারানীর পানি প্রার্থনা করতেও এতটুকু কুণ্ঠিত হওনি। কি প্রয়োজন ছিল ক্ষমার? আমায় হত্যা করবে, ঘাতক আছে, আদেশ করো, বেশ আদেশ করো রাজামশাই, বেশ বেশ। মহারাজ অযথায় আমাকে দোষারোপ করছেন।
অল্পক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনুন, বলবার অবকাশ দিন। বলুন। আমি চাই যাদের রাজ্য তাদেরকে ফিরিয়ে দিতে। কি অন্যায় আমি করেছি বলুন? যুবরাজের মৃত্যু সে তো নির্মম পরিহাস মাত্র। সবার উচ্চ পদস্থ কর্মচারী কোতোয়াল, মদন রঞ্জন, এই 3 ব্যক্তির প্রলোচনায় রাজ্য মধ্যে যখন বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল, বাধ্য হয়েছিলাম শাসনভার হাতে তুলে নিতে, প্রতিরোধ করতেই। সে কি আমার নিজের স্বার্থে? না, পরিস্থিতি সাম্যতা রক্ষা করতে। এখানে ক্ষান্ত হইনি, রসকে দিয়ে ছুরিকাঘাতে কোতোয়ালকে হত্যা করালাম। আর ওই কোতোয়াল হত্যার দায়ে নিষ্পাপ মদন রঞ্জনকে দিলাম আমি প্রাণদণ্ডাদেশ। বললাম চিরতরে অভ্যুত্থানের কণ্ঠরোধ। কার জন্য? শুধু রাজ পরিবারের জন্য। আমার নিজের স্বার্থের জন্য আমি কিছুই করিনি মহারাজ। ভাগ্যের নির্মম পরিহার, সবাই শুধু আমার দোষী দেখছে। যে উদ্দেশ্যে কাজ করা তার উল্টো গীত গাচ্ছে। বাহ 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 রাজেন্দ্র, বাহ! তুমি দেখছি ভাড়েও কাটো, ভাড়েও কাটো। কিন্তু কি জানো রাজেন্দ্র, যেখানে সততা, প্রেম, প্রীতি, ভালোবাসা নেই, সেখানে সেখানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে না রাজেন্দ্র। যাক, তুমি যে আমাদের রাজ্য ফিরিয়ে দেবে, এটাই তো তোমার শেষ কথা নয়? বলো বলো না, তোমার তোমার মূল কথাটা কি? আর কি বলতে তুমি এসেছো? আর চুপ করে থেকো না রাজেন্দ্র, বলো বলো। মহারাজ, কি বলবো মহারাজ, আপনাদের জন্য যখন এত কিছু করলো, তাই আমি বলতে চাচ্ছিলাম তার বিনিময় স্বরূপ আমার এই প্রার্থনা মহারাজ, পুরস্কার স্বরূপ নন্দা রানীকে আমায় দান করুন মহারাজ। এই তো এই তো এই তো তোমার মুখোশ খুলেছে রাজেন্দ্র, এই তো তোমার আসল রূপ বেরিয়ে এসেছে। বড় বড় কথাই দেখছি বেশ পটু তুমি, আর ছলনায় স্বয়ং নর নারদ মণিকেও তুমি হার মানাবে। এর অর্থ অর্থ খুবই সহজ রাজেন্দ্র। বলুন মহারাজ। তুমি যা করো তা কখনো বলো না, আর যা বলো তা কখনো করো না রাজেন্দ্র। মহারাজ, তাহলে কি আমার প্রার্থনার কার্য হবে না? রাজেন্দ্র, তুমি না বর্তমানে রাজা, তোমার জানা উচিত ছিল যে রাজবংশ মরবে, তবু আত্মসম্মান হারাবে না। আর মহারাজেরও জানা উচিত ছিল যে রাজেন্দ্র প্রসাদ তার সংকল্পে অটুট। কি করতে হবে রাজু? দাঁড়াও, এখানে হত্যা নয়। আমি রাজকুমারীকে ভালো করে জিজ্ঞেস করে দেখি, যদি সে আমার প্রস্তাবে রাজি থাকে তাহলে ওদেরকে আমি। বলুন রাজকুমারী, আপনার কি অভিমত? আমি তোমার মতো লম্পটের সঙ্গে কথাই বলতে চাই না। চুপ করো, শয়তান! জানো, শুনেছ শুনেছ রসরাজ, এদের দম্প, এরা ভাঙবে তবু মস্কাবে না। ঠিকই বলেছ। রাজা রাজেন্দ্র প্রসাদ কিভাবে যে
তোমাদেরকে সাহায্য করতে হবে তা আমার ভালো করে জানা আছে। বলুন মহারাজ এখনো রাজি আছেন কিনা? বলুন বলুন আমার প্রস্তাবে রাজি কিনা বলুন। যদি আমার প্রস্তাবে রাজি হন তাহলে ভালো, আর যদি রাজি না হন চাবুকের আঘাতে আমি আপনাদের দেহটাকে রাজেন্দ্র রাজেন্দ্র হ্যাঁ বলুন। চাবুকের ভয় দেখাচ্ছ রাজেন্দ্র, চাবুকের ভয় দেখাচ্ছ। তোমার ওই হাতে আজ তুমি আমাকে চাবুক প্রহার করলে, আর সেই চাবুকের আঘাতে আমি রাজি হয়ে যাব। কিন্তু না রাজেন্দ্র, একবার একবার রাজ পরিবারের বুকে হাত দিয়ে দেখো রাজেন্দ্র। রাজ পরিবারের লোক মুখে যা বলে কাজেও ঠিক তাই করে। তোমার ওই চাবুকের আঘাতে হত বিক্ষত হয়ে যদি এই কারাগারে আমার আমার কন্যার মৃত্যু হয়, হাসি মুখে আমরা মৃত্যুকে বরণ করে নেব। কিন্তু তোমার মতো একটা বদলেহি কুকুরের প্রস্তাবে আমার কন্যা কোনদিন রাজি হবে না। এই বুড়ো কারাগারে বসে বসে রাজভোগ খাচ্ছি আর খুব পরামর্শ দিচ্ছি। তোর হৃদয়ের মাঝে কি একটুকু দয়া মায়া নেই? চুপ কর শয়তান, তোকে আমি আজ হারে হারে চিনে ফেলেছি। তোকে যে কি করা। ওরে মা, কাকে তুই কি বলছিস? বলছিস ওর হৃদয়ে এতটুকু দয়া আছে কিনা? ওরে নন্দা, ওর তো হৃদয়ে বলতো কিছু নেই রে। আমার মনে হয় ও কোনো মায়ের দুধ পান করে এতটুকু বড় হয়নি। আজ পিতৃতুল্য মন্ত্রীকে ও চাবুক দিয়ে পদাঘাত করেছে, ওর পায়ের পায়জার দিয়ে পদাঘাত করেছে, আমাকে চাবুক মেরেছে, তোকে চাবুকের প্রহার করেছে। আমার মন বলছে এই জানোয়ার জানোয়ারের দুধ পান করে। ওদেরকে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি। যতদিন পর্যন্ত আমার প্রস্তাবে রাজি না হবে ততদিন পর্যন্ত চাবুক অনবরতই চলবে। চলো বাবা, চলো বাবা। আর যে অত্যাচার সহ্য হয় না বাবা। ওরে মা, কাঁদিস রে মা, কাঁদিস রে। জানিস ওই সৃষ্টিকর্তা ভগবান আমাদের অদৃষ্টে যা লিখেছে তাই হবে। মন্ত্রী, আজ এই রাজ পরিবারের জন্য, আমার জন্য, আমার কন্যার জন্য তুমি কত কষ্টই না করলে, চাবুকের আঘাত সহ্য করলে। ওগো ভাই, তোমার এই উপকারের ঋণ আমি শোধ করতে পারবো কিনা জানি না। তোমার 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 এই চাবুকের আঘাত গুলো আমি কোনো দিন ফিরিয়ে দিতে পারবো না মন্ত্রী। তবে 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 আজ আমি এই কারাগারে দাঁড়িয়ে একটি কথাই বলে যাচ্ছি,
ভবতোষ। আমি রাজা নকুলেশ্বর আর নন্দাবার একমাত্র কন্যা। ওই বেঈমান নামক হারাম আমার রাজ্য কেড়ে নিয়েছে, আমাকে কারারুদ্ধ করেছে। আমার একমাত্র পুত্র রতনীকে ও নির্মম ভাবে হত্যা করেছে। ওর জন্য আমার আদরের বৌমা, আমার আদরের নাতি তপনকে আমি রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছি। শুধুমাত্র ভগবান জানে ওরা বেঁচে আছে কি নাম। ওরে মা নন্দাম প্রয়োজন বোধে ওই শয়তানের হাতে নিজের জীবন দিবি, বেঁচে থাকতে ওর প্রস্তাবে রাজি হসনি রে মা, রাজি হসনি, রাজি হসনি। চলো বাবা। আমি অর্জুনের মতো যোদ্ধা হব দাদু। সাবাস দাদু সাবাস, এই তো আমি চাই। তোমায় আমি কুস্তি শেখাবো, তোমায় আমি যুদ্ধ শেখাবো, তোমাকে আমি লেখাপড়া শিখিয়ে একটা আদর্শ মানুষ করে ঘরে তুলবো। কিন্তু ভগবানের উপর অটল ভক্তি রাখো। তুমি যে মহারাজ নকুলেশ্বরের পৌত্র। দাদুর কথা বলছো? সে কি আর বেঁচে আছে? তাকে বোধহয় সেনাপতি হত্যা করেছে। বলাই ষাট, ও কথা বলতে নেই রে দাদু। কাঁদছো দাদু? কেঁদো না, আশীর্বাদ করো আমি বড় হয়ে যেন ওই সেনাপতিটাকে হত্যা করতে পারি। পারবি রে দাদু ভাই? ওই শয়তানের মাথাটা কেটে তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারবি? একদিন তোর দাদুর প্রতাপে বাঘে মহিষে এক ঘাটে জল খেত। সেই সিংহ আজ শৃঙ্খলাবদ্ধ, পুত্র সুখে বিহবল। সেই ভুজঙ্গ আজ স্থবির। আমি তো সেই দাদুরই বংশধর, কেন পারবো না? আমি রাজেন্দ্রের রক্তে তোমার পা ধুয়ে দেব দাদু। ওর মাথাটা কেটে সদর দরজার ফটকে টানিয়ে রাখবো দাদু। ওরে দাদু আমার, কবে তুই বড় হবি? কবে তুই যোদ্ধা হবি? কবে তুই সেই শয়তানদেরকে হত্যা করে তুই তোর পিতৃ রাজ্য উদ্ধার করতে পারবি? জানো দাদু, আমি আগে বলেছিলাম না আমি অর্জুনের মতো যোদ্ধা হব। আশীর্বাদ করি ভগবান যেন তাই করে। যাও দাদু, যাও দাদু, এবার তোমার বই পড়ার সময় হয়েছে। আমি তাই যাচ্ছি। এভাবে নির্বাসনে আর কতদিন চলবে কাকা? গয়নাঘাটি যা ছিল সবই তো শেষ হয়ে গেল। রাজধানীর একটা খবর নিয়েও তো দেখতে পারতে। বিগত 5 বছরে একদিনের জন্য আমি অবহেলা করিনি মা। এই মাত্র আমি ওই সীমান্ত থেকে খবর নিয়ে এলাম, ঠিক যেমনটি ছিল তেমনি আছে। আমি তবে শুনলাম জহির সর্দার সেনাপতির মন্ত্রিত্ব প্রত্যাহার করে বিদ্রোহ ঘোষণা করেছে। তারা দল গঠন করেছে যুদ্ধ করবে বলে, কিন্তু কোথায় যে তাদের আস্থানা তার খবর তো কেউ বলতে পারে না মা। যাক মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে মা, তুমি রান্নার আয়োজন করো। কাকা, ঘরে যে কিছুই নেই কাকা,
কি দিয়ে রান্না হবে কাকা? আজ 3 দিন আমি অন্য মুখে দেইনি। না না, এই জ্বালা আর আমি সইতে পারছি না। জয়পুরের কুলবধূ সে আজ 3 দিন না খেয়ে আছে। না না, আমি চুরি করবো, আমি ডাকাতি করবো, আমি চিন্তাই করবো, তার যা কিছু পাবো আমি সব নিয়ে যাবো। আমি মানব না, কারো বাধা আমি মানব না। ঠিক কাকা, ছি কাকা, আপনি সব কি বলছেন? কাকা, ভগবান মানুষকে যেভাবে রাখেন তাদের সন্তুষ্ট থাকা উচিত। ভগবান যা করেন সবই মঙ্গলের জন্য করেন। মঙ্গলের জন্য দাদু যে রাজপুত্র, সে কি আর না খেয়ে থাকতে পারে মা? কাকা, পৃথিবীতে এমন কত রাজপুত্র তপনের মতো না খেয়ে আছে, সে কথা একবারও ভেবে দেখেছেন? তাই বলে তুমি তপনকে অন্যের সাথে তুলনা করছো? তাদের যে অভ্যেস হয়ে গেছে মা, তপন যে রাজপুত্র। রাজপুত্র তাতে কি হয়েছে? একটা ডোমের ছেলে নিয়ে এসে দেখুন, তার রক্তে আর তপনের রক্তের সাথে কিসের তফাৎ? একজন চাষার ছেলে, রাজার ছেলে, ডোমের ছেলে, মা সবই মা, ও গো মা, এই দেখো একটা লোক চাল ডাল দিয়ে বললে 2 দিন পরে আবার এমডি করে দিবেন। মহালক্ষ্মীর বোধ হয় আমাদের প্রতি কৃপা হয়েছে, তাই মা আমাদের প্রতি মুখ তুলে চেয়েছে। মা যাও মা, রান্নার আয়োজন করো গিয়ে। ঠিক আছে। থামো কাকা। তপন, তোমাকে আমি এই শিক্ষাই দিয়েছিলাম, বলিনি পরের দান গ্রহণ করতে নেই? যাও, যিনি এসব দিয়েছেন তাকে এখানে নিয়ে এসো। তাকে তো খুঁজে পাবো না, সে হয়তো এতক্ষণ অনেক দূরে চলে গেছে। যাও, তাকে যে খুঁজে আনতেই হবে, মনে থাকে যেন এটা তোমার মায়ের আদেশ। আমি তাই যাচ্ছি মা, আমি তাই যাচ্ছি। আমি বৃদ্ধ, তপন শিশু, তুমি যে নারী। আমরা তো সবাই উপার্জনের অক্ষম, তবু কি দান গ্রহণ করতে নেই মা? না মা, এই সেই লোক, ঘুমটা দিবেন। আপনি ওখানে দাঁড়ান, আপনি ওখানে দাঁড়ান। তপন, ভদ্রলোককে চাল ডালগুলো ফিরিয়ে দাও। ফিরিয়ে দিবেন? হ্যাঁ। তাহলে খাবেন কি? আপনারা যে 3 দিনের অনাহারি। আমরা 3 দিনের অনাহারি, আপনি তা জানলেন কি করে? আমরা পাহাড়ি সর্দারের লোক, আমাদের চর আছে, তারা খোঁজ রাখে কে কবে না খেয়ে থাকে। আমার সর্দারের এলাকায় কেউ না খেয়ে থাকতে পারে না। যারা না খেয়ে থাকে তাদেরকে দান করা কি সর্দারের উদ্দেশ্য? আজ্ঞে হ্যাঁ। না, সেটা তাহলে সর্দারের ভুল। তাকে বলুন, এমনি করে অভাবে নির্বিচারে দান করলে তিনি যে দেশকে তুলে দিবেন ধ্বংসের মুখে, সমাজকে করে তুলবেন পঙ্গু। না মা, আমার সর্দার বলেন দানে আনে পূর্ণ, ক্ষুধার্ত জনতার আশীর্বাদ। না, সে কথা সত্য না। সেভাবে দান করলে হয় মহাপাপ।
তিনি যদি সত্যি সত্যি সমাজসেবী হন তাহলে চেষ্টা করব তার পাশে থেকে সেবিকা হতে। তপন, এসব ফিরিয়ে দাও। যদিও আমি জ্ঞান অন্ধ, তবু আমার অন্তরের চোখ খুলে গেছে মা। আমি তপন, তপন দাদু, তুই আমার হাত ধরে চলতে পারবি না দাদু? পারবো দাদু, পারবো। তাহলে চল, কুঠার নিয়ে আমরা বনে কাঠ কাটতে যাব। সেই কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে তারপর আমরা আমাদের অন্ন সংগ্রহ করে দাদু, অন্ন সংগ্রহ করব। তুমি বৃদ্ধ, তপন শিশু, তোমাদের যে কাজ নেই। আমি যাব দিন মজুরি করতে। তুমি কি আমার ছেলে মানুষ পেয়েছো? তুমি যা বলবে তাতে আমি মাথা নাড়ব। তোমার ভুল কাকা, ভুল, ভুল যা চিরকালই তো ভুল। মহারাজের গচ্ছিত ধন তুমি যাবে কিনা দিন মজুরি খাটতে? শোনো মা, তোমাকে আমি বলে রাখছি, যদি আমার কথা তুমি না শুনো তাহলে আমি আত্মহত্যা করব। তা না হলে তোমার মাথায় এক ঘা দিয়ে আমার দু চোখ যেদিকেই যায় আমি সেই দিকেই চলে যাব মা, সেদিকে চলে যাব। চল দাদু, চল, কুঠার নিয়ে আমরা বনে কাঠ কাটতে যাই। তাই চলো দাদু, তাই চলো। হে ভগবান, কতকাল মোর আশা করি বলে ফিরিয়ে দেবে। তুমি জানো ঠাকুর, তুমি জানো।